ইউনূস আমার মনে হয় বাংলাদেশের জনগণের সাথে, বাংলার মাটির সাথে, বাংলার আকাশের সাথে, বাংলার জলের সাথে তার কোনো কালে শত্রুতা ছিল, সেগুলো সে প্রতিশোধ নিতেছে আমার ধারণা। তা না হলে আপনি দেখেন কি ঘটতেছে। এই যে আজকে যে একজন মুক্তিযোদ্ধাকে, কালকে যে একজন মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গলায় জুতার মালা দিয়ে সরিয়ে দিল, এগুলো আমাদের বর্ণনা করতে বুঝছেন। এটা তো আমরা রাখলাম। আপনি দেখেন যে ভাই যেটা বললো, তানভীর ভাই যেটা বললেন, আরেকটা কথা উনি বলতে ভুলে গেছেন, বাংলাদেশ আলুতেও কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিল, শুধু স্বয়ংসম্পূর্ণ আমরা রপ্তানি করতাম, তাই না ভাই? মানে গত গভর্নমেন্টের সময় আমরা বাংলাদেশ আলুতে এখনো স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ সরকার জাস্ট আলুটা যখন সিন্ডিকেট প্রবলভাবে অ্যাটাক করেছিল, তখন সিন্ডিকেটকে ধরার জন্য ইন্ডিয়া থেকে জাস্ট দেখানোর জন্য আলু ইম্পোর্ট করেছিল। আওয়ামী লীগ কিন্তু কন্টিনিউ আলুটা ইম্পোর্ট করেনি। রাইট। এখন দেখেন আমরা সম্পূর্ণই আমরা ইন্ডিয়া ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আপনি খেয়াল করেন, এরা উপরে বলতেছে ভারত বয়কট, শেখ হাসিনাকে কেন ভারত জায়গা দিল? আর শেখ হাসিনারে ভারত জায়গা দিতে বলেই তো আলু পেঁয়াজ তেল দিতেছে, নুন তেল দিতেছে, নইলে তো সব বন্ধ করে দিবে। আমার সাথে গতকালও মানে এক সপ্তাহ যাবতীয় ভারতীয় লোকেদের সাথে কথা হচ্ছে, তারা বলতেছে যে আমরা তোমাদের আসলে ভালোবাসি, নইলে আমরা তীব্র আন্দোলন করতাম, বাংলাদেশে একটা দানা যেত না। বাংলাদেশ থেকে আমরা অনেকে এসেছি, আমরা ভালোবাসি বাংলাদেশকে, নইলে শেখ হাসিনা আসছে কি আসে নাই, ওই দেশের হিন্দুরা কি হইলো না, তোমরা আমাদের ভারতকে যে অপমান করতেছ, আমাদের যেভাবে ঠাট্টা করতেছ আমাদের নিয়ে, তোমরা মানে একটু নেতিবাচক বলছে যে তোমরা মশা হয়ে হাতির সাথে যেভাবে কথা বলতেছ, আমরা তো দানা পানি বন্ধ করে দিতাম, কিন্তু আমরা তোমাদের ভালোবাসি, তার জন্য তোমাদের আমরা কিছু বলতেছি না। এখন আমি বলছি যে ভাই, এটা আমরা মেনে নিলাম, আপনার কথা সত্য, এটা আমরা মানি, কারণ তা না হলে এরকম আজকে যদি বাংলাদেশের জায়গায় ভারত থাকতো আর ভারতের জায়গায় বাংলাদেশ অবস্থান, আই এম শিওর তাহলে উল্টা ঘটে গেছে, তো ওই বাংলাদেশের অস্তিত্বই থাকতো না, এরা একটা দখল করে নিত, কিছুই মানতো না। আপনি দেখেন আজকে আইন শৃঙ্খলার কোনো বালাই নাই। ইভেন শুধু যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তা না, আজকেও শুনলাম জামাতের এক নেতার পা কেটে দিয়েছে, রক কেটে দিয়েছে সাদাবাজেরা, বুঝতে পারছেন? চিন্তা করে দেখেন, তারাও নিরাপদ না, কারণ নগরে যখন আগুন লাগে তখন তো দেবালয় রক্ষা পাবে না। আমরা নির্বাচনের কথা বলছি, তখন বিএনপির লোকেরা আমাদের গালাগালি করলো প্রথম দিকে, রাইট? তারা আমাদের টিজ করা শুরু করলো, আমরা শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য, আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আনার জন্য, ভারতের দালালি করার জন্য আমরা নির্বাচন চাই। এখন দেখি বিএনপি নির্বাচন চাচ্ছে, কারণ তারা ফাঁকিবাজিটা নিজেরা বুঝে ফেলেছে। বিএনপিও কিন্তু নির্বাচনের বৈষম্য বিরোধীরা কিন্তু বিএনপিকে এখন বলছে যে তারা চেতনার সাথে তারা করছে এবং তারা গণশত্রু, যারা নির্বাচন চাবে। হ্যাঁ, নির্বাচন চাইলে আর গণশত্রু হয়ে গেছে, গণশত্রু। আমি কিন্তু এবং অদ্ভুত ব্যাপার দেখেন, তারা আবার এরা বললো কি ছাত্রদের রাজনীতি করা উচিত না, এখন তারাই শুনতেছি রাজনৈতিক দল গঠন করতেছে। কত বড় মানে ঠিক পরস্পর বিরোধী, জনশক্তি একটা না ভাই, দুইটা, জনশক্তি একটা, নাগরিক শক্তি একটা, দুইটা। আমি দোয়া করি, তবে ভাই আমি দোয়া করতেছি, এবং দুদিন ধরে দেখতেছি তারা বলতেছে নাহিদ এবং খালিদ হাসান একজন আছে দাঁড়িওয়ালা, যে তারা বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না কোনোভাবে। আপনি একটা আপনার থেকে 30 সেকেন্ড এই তাদের দলের নামের বিষয়ে একটা সেকেন্ড আপনাদের শেয়ার করি। আপনারা জানেন কিনা, এই আমাদের যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব ফারুকী, সে তার একটা ছবি বা নাটক ছিল 420। হ্যাঁ, 420 নাটকে ওই একটি রাজনৈতিক দলের নাম ছিল জনশক্তি পার্টি। ওইখানে কিন্তু এই জনশক্তি দল রাজনীতি নিয়ে একটা ছিল 420 420, এই 420 পার্টির নামটি ছিল জনশক্তি পার্টি। এবং তিনি আবার এই জনশক্তি পার্টিকে বাস্তবে রূপ দিচ্ছেন, নাটকের জনশক্তি পার্টি কি বাস্তবে রূপ দিচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। তার মানে আমরা বলতে পারি এটা 420 জনশক্তি আসতেছে, 420 দল। যাই, ঠিক আছে, ধন্যবাদ তথ্য যুক্ত করার জন্য, এটা ক্লিয়ার। আরো এটা আমি জানতাম না, থ্যাংক ইউ ভেরি মাচ আমার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এখানে আরেকটা জিনিস দেখেন, আমি লিখছি একজনকে এবং আমি একজনকে বলছি, ফোন করছি, আমি চাই যে তোমরা যে পার্টি গঠন করতেছো, আওয়ামী লীগ লাগবে না, বিএনপিও লাগবে না, তোমাদের দলনেতার নাম কি বলো, সে বাংলাদেশের যে কোনো আসন থেকে নির্বাচন করবে, আমিও সেখান থেকে নমিনেশন নিব এবং ইলেকশন করব। সে যদি আমার
4 ভাগের 1 ভাগ ভোট পায়, আমি মনে করবো সে জিতে গেছে। আমি বলছি বাংলাদেশের যে কোনো অঞ্চলে নির্বাচন কি এতই সস্তা? যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত তারা জানে নির্বাচন কত কঠিন জিনিস। মায়ের পেটের ভাই ভাইকে ছাড় দেয় না, 50 বছরের ত্যাগ স্বীকার করা রাজনীতিকের কেউ ছাড় দেয় না। আর কই থেকে উড়ে এসে জুড়ে বসে তার, আমি বলতেছি আসো বাতি যারা আসো তোমরা নির্বাচন, আমরা তো দোয়া করতেছি আসো, আসলেই না বুঝবা হাউ মেনি প্যারিতে হাউ মেনি রাইট। পরিকল্পনা করছে ভোটগুলা ডাকাতি করে, যেভাবে এখন লুটপাট করছে লুটপাট করে জিতবে। শুনেন আপু, এত সস্তা না নির্বাচন। ওই মনে মনে মন কলা খাওয়া, ওই মনে মনে প্রীতি করা, আর বাস্তবে মাঠে নেমে প্রীতি নির্বাচন, রাত আর দিন ডিফারেন্স। স্টেট এত সস্তা না। জি ফরিদ ভাই, ওই যে আজকে যেটা আপনার ওই যে লঞ্চে যে ডাকাতির যে 5 জন বা 7 জনকে মেরে ফেলল, আমি এই যে আপু বিষয়টা তুলেছিলেন, তো আমি উনাকে একটু আগে বলেছিলাম যে দেখবেন যে এটা অন্য খাতে প্রবাহিত হয়ে যাবে। কথা সত্যি যমুনা টিভিতে অলরেডি বলছে ব্যবসায়িক শত্রুতার জের ধরে আর কিছু যদি না পায়, মনে করেন যদি না পায়, শেষে কি বলবে জানেন? ভারতের র এসে করে গেছে। তবে আমার মনে হয় সারগুলো গায়েব করে দেওয়ার চেষ্টা ছিল যাতে বাংলাদেশের কৃষকরা বলেন। আমি জাস্ট ইনফরমেশনটা আপনাকে দিলাম, এই বিষয়টা একটু কথা বলেন। মানে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ঠিকই বলেছেন, এরা ডাইভার্ট করবে। আমি বললাম তো যে বাংলাদেশে মানে এখন যে সিচুয়েশন, তারা যে তারা একটা আবহাওয়া মূর্তি তৈরি করে রাখছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে রাখছে, চিন্তার জগৎ তৈরি করে রাখছে, কোনো কিছু হলেই ফ্যাসিস্ট হাসিনার দোষ, আওয়ামী লীগের দোষ, অথবা ভারতের দোষ, অথবা নরেন্দ্র মোদীর দোষ, এগুলো বলে তারা মানে এখন যদি কোনো কারণে বাংলাদেশে একটা ঠাড়া পড়ে, মনে করেন একটা ঠাড়া পড়লো হাটাজারিতে, আর একটা ঠাড়া পড়লো মনে করেন মগবাজারে জামাতের অফিসে, তাহলে বলবো এই জামাতের অফিসে ঠাড়া ফেলাইছে শেখ হাসিনা, আর হাটাজারি মসজিদে মাদ্রাসায় ঠাড়া ফেলাইছে ভারত, এটা তারা বলবে। আপনি নিশ্চিত ঠিক আছে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের খালেদ হাসানকে গুম করা হলো, তারপরে আবার যমুনা ঘেরাও করা হলো যে আমাদের নিরাপত্তা নাই, এই যে আরেক নাটক শুরু করলো। আবার তাদেরই লোকজন বলছে তারা কার কাছে না, আমরা ওই প্রসঙ্গ, তারা কার কাছে নিরাপত্তা চায়? সরকার তো তাদের, দল তাদের, দেশ দখল করছে তারা, তারা কার কাছে নিরাপত্তা চায়? তাহলে আমরা যে বলি দেশ অনিরাপদ, কতটা সত্য হয়ে গেল। আমরা যে এক সময় বলতাম যে তানভীর ভাই বলে কি জানে বলে, জীবন কেন গানের মতো হয়, গান কেন জীবনের মতো হয় না, এরকম একটা কথা বলতাম না? মানে গান জীবনের সাথে মিলে যায়, কিন্তু জীবন মানে গানের সাথে জীবন মিলে না কেন, এরকম একটা বাক্য আছে না? তো এখন বলতেছি যে জীবনের মতো মানে সিনেমার মতো জীবন না আমরা আগে ভাবতাম, এখন দেখি সিনেমার চেয়ে বেশি মানে হরর মুভি হয়ে গেছে। বাস্তবতাটা অনেক সময় সিনেমার গল্পকেও হার মানায়, রিয়েলিটি এত কঠিন, এটাই সত্য। কে জানতো? আপনি খেয়াল করেন, খবর পাঠাইছি, ওইটার উপরে একটু বয়ান দেন। আপনি দেখেন আজকে এরা বলল আমরা, তারা কোটা বিরোধী, তারা সবকিছুতেই কোটা বিরোধী। তো রেজওয়ানা বন্যা কোন কোটায় তিনি উপদেষ্টা হলেন? সরোয়ার ফারুকী কোন কোটায় হলেন? নাহিদের গঙ্গে নাবালক 3টা কোন কোটায় হলো? তারপরে মাহফুজ কোন কোটায় হলো? ডক্টর ইউনূস খোদ কোন কোটায় এসেছেন মহা উপদেষ্টা হয়ে? যার বাংলাদেশি পাসপোর্ট নাই, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নাই, যার সন্তান বাংলাদেশে থাকে না, যার স্ত্রী ইন্ডিয়ান, যার স্ত্রী রাশিয়ান। হাউফানি এই লোকটা আমাদের বাংলাদেশের মহা উপদেষ্টা। আমি মহা উপদেষ্টাই বলবো, কারণ আমি তাকে উপদেষ্টা মানতে নারাজ। এই তারা এখানে আসছে, কেউ কথা বলে না। আর শেখ হাসিনার পুত্র জয় কাকে বিয়ে করছে? দোষ হয়ে গেছে। ও আরেকটা জিনিস, শেখ হাসিনার পুত্র একজন ভিন্ন ধর্মী মেয়েকে বিয়ে করছে, কত সমালোচনা। ডক্টর ইউনূসের মেয়ে তো ইসলাম ধর্মে প্র্যাকটিস করে না। খোদ ডক্টর ইউনূস তো অ্যাথিস্ট। জীবনের প্রথম ওই যে পোলার বউ নিয়ে গন্ডগোল ফাতরামি করা লোকটা মারা গেল, যে আরেক উপদেষ্টা আড়াটাকে, তার জানাজায় গিয়ে জীবনের প্রথম টুপি পরলো, কিস্তি টুপি। ঠিক আছে, তো এই লোক আপনি কোন দিকে যাবেন? এতে আমি তো